জামাতকে মাইনাস করতে হবে। এই ষড়যন্ত্র যদি করে তাহলে পুরো জেলখানা তোমার হলো বিএনপি নেতা কর্মীদেরকে বললো কেন, গণ অধিকার পরিষদে আমরা কেন জেলে গেলাম, আমার এটা প্রশ্ন। তো মানে কাজ করবে কাজ করবে হলো রাজনৈতিক কর্মীরা, আর সিস্টেমে আমাদের আন্দোলনকে চুরি করে এরা হলো নতুন প্রক্রিয়া করবে। নতুন প্রক্রিয়া করতেই পারে, বাংলাদেশে নতুন প্রক্রিয়া করার জন্য মানুষ চায় নতুন ধারা। কিন্তু এখন পর্যন্ত যে নতুন ধারাগুলো আমরা কথা শুনেছি, এগুলো নতুন ধারার নামে বাটপাড়ি ধারা, নতুন ধারার মানে প্রতারণা ধারা। এই নতুন ধারাগুলো সকালে একবার বিক্রি হয়েছে, বিকেলে একবার বিক্রি হয়েছে, এবং ছোট লোক গরিব নতুন ধারার নামে তারা কি করছে, নতুন করে অর্থশালী হচ্ছে, বিত্তশালী হচ্ছে, নতুন রাজনীতির কথা বলে। তো এগুলো আমরা সবই জানি এবং বুঝি। প্রিয় ভাইয়েরা, অল্প কথায় শেষ করবো আর এক মিনিটে। আমাদের স্পষ্ট কথা হলো যে এই ত্রাণের টাকা ব্যাংকে রাখার জন্য বিচার হতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর, চিকিৎসা যারা গাফিলতি করেছে তাদের জন্য বিচার হতে হবে, এবং এই আমাদের আহত ভাইরা সুস্থ না হওয়া পর্যন্ত এই সমন্বয়করা জেলায় হানিমুন করতে পারবে না। যদি জেলায় হানিমুন করে আমরা আপনাদেরকে বলছি, একটা চোখ হারানো মানুষকে 5,000 টাকা দিচ্ছে, অথচ এরা সফর করার নামে 5 লাখ 10 লাখ টাকা খরচ করছে। তাহলে এই টাকাটা কই পাচ্ছে? খুলনায় আমাদের একজন ভাই, তাকে আধামরা করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে প্রশ্ন করেছে শুধু যে এই যে তোমরা সফর করছো, এই সফরের টাকা তোমাদেরকে কে দিচ্ছে? দেখে আপনাদের মনে সন্দেহ আসছে কিনা যে ত্রাণ চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে? ওরা না বেঁচে গেছে, উত্তরবঙ্গ বন্ধ হওয়াতে বেঁচে গেছে। ওদের কপাল খুবই ভালো, আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ করে বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহে ত্রাণ চুরি করে ওরা বেঁচে গেছে। কিভাবে বেঁচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গের টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাও, ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের চুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই নাক ফুলগুলো, এই স্বর্ণ অলংকারগুলো কোন জায়গায় বিক্রি করেছো? সেই বিক্রির রসিদগুলো দাও। সেগুলো বিক্রি করে ব্যাংকে রাখছো কিনা? 1 নম্বর গেল। 2 নম্বর, অনলাইনে আসা টাকাগুলো তোমরা ব্যাংকে ঢুকছে, বুঝলাম। অফলাইনে আসা টাকাগুলো কি ব্যাংকে রাখছো? সেই ব্যাংকের রসিদগুলো। 2 নম্বর হলো প্রত্যেক দিনের যে কালেকশন ছিল, সেই কালেকশনের জন্য সমন্বিত যোগফলের টাকাগুলোর কালেকশন, এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নম্বর হলো যেটা বললাম, স্বর্ণের অলংকারগুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগটা নিয়ে গিয়ে তোমার তুলে দিচ্ছে 3,000 টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কের রাজনৈতিক অভিলাষ। অনেকে বলবে, এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই, এটা কি সত্য? বলেন আপনারা। তাহলে এই যে ভাই, বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলে খুলবা, একবারে বলে খুলো না, তাই না? এবারে রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে। আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো, তাহলে দেখবেন এই অসুস্থদের দেখাশোনার জন্য বিএনপি, জামাত সবাই মিলে মন হেরে দিত। কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই, আমি একটা প্রমাণ দিচ্ছি। আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক কথা চাল দেয়।
উপদেষ্টা শর্ত দিয়েছি কি জানেন? যে আমরা একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দেব। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজটা, ঠিক আছে? আপনারা দেখবেন, কিন্তু এটা কিন্তু ইয়ে করবেন না, ঠিক আছে? মানে জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে মেসেজটা একজন পড়ে দেখবেন এটা সত্য কিনা। এই যে দেখাচ্ছি, ওকে, আমি আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, না আমি প্রেস ক্লাবের প্রোগ্রাম করব। আমি আপনাদেরকে দিচ্ছি, একজন মাত্র সাক্ষী দিবেন। সবাইকে আমি ছবি তুলতে দেবো না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাংবাদিক ভাই কাছে আসবেন, শুধু আমি গোপনীয়তা রক্ষা করবো। কে আসবেন? আসেন। এই যে আমাদের এক ট্রাক খাবার দেওয়া যাবে কি? আমরা এক ট্রাক জমা করেছি অলরেডি স্যার। লিখে বাকির ভাই রুনফার ভাইকে বলছেন আমাকে দেবে, তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা আমাকে না বলে। এরপরে লিখে দেখেন দল গঠন করলে আসবেন, এই সত্যতা সঠিক কিনা বলেন, সঠিক কিনা? হাতে করে দেখালাম, দেখেন। তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ, এই আমাদের ভাইদের যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন। কিন্তু হাসিনা একজন সাংবাদিক ভাই এইদিকে আছে, দেখেন। ভাই আপনি কথা বলেন, কথা কও, কি আছে কথা কও। দেখেন একটা হলো তারা ক্ষতিগ্রস্ত, আরেকটা হলো দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে এই ধরনের আন্দোলনে ক্ষতিগ্রস্ত হলে তাদের জন্য রাষ্ট্র দয়াশীল হয়, তাদের ক্ষতিপূরণ দেয়, এবং তোমরাও এই ধরনের গণ আন্দোলনে অংশ নেও। সাংবাদিক প্রশ্ন করবেন। জি বলুন। আপনি যে বললেন জি জি তখন তো 6 দল অংশ দলকে সবাই বঙ্গভবনে ডাক দিয়েছিল, জি জি রাষ্ট্রপতি ডাক দিয়ে তারা একটা মিটিং করলো, করার পরে 5 ঘন্টা তারা সবাই নিল, সাংবাদিক আমাদের বলে গেল, জি জি কিন্তু তারা কি বললা কি সরে গেল, এগুলো লোক দেখানো। লোক দেখানো। আমি আপনাদেরকে বলছি, তাহলে আপনাদের যে মহাসচিব আছে, হ্যাঁ এই ভাই করেন আমার মসজিদ প্রফেসর আলমগীর সাহেব না। না, আপনি তো বিএনপি কথাটা উল্লেখ করলেন, হ্যাঁ আমি বিএনপি না, অনেক ধরনের নাম উল্লেখ করেছি। তারা যে সরে গেল, ঠিক আছে, তারা তো আমাদের কিছু বলবো না যে আমরা কি করবো, কি 5 ঘন্টা বললো, আপনি যে বললেন তাদের নিল না, এই বিষয়ে তারা তো কিছু বলবো না। আমি আপনাদেরকে বলি, এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে আমাকেও সেনাসদর দপ্তরে নেওয়া হয়েছিল। আমি মুক্ত হওয়ার পরেই সেখানে আমি গিয়েছি, আমি সেখানে আমাকে সেখানে নিয়ে গিয়েছে, সেনাবাহিনীতে গাড়িতে করে নিয়ে গেছে, নিয়ে যে আমার কাছ থেকে দুদিন উপদেষ্টার নাম তারা শুনতে চেয়েছে, ঠিক আছে? এরকম ভাবে সবার কাছ থেকে এই নামগুলো শুনেছে, এই নামগুলো শোনার কাজ তারা করেছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দিয়ে সেটা আপনারা দেখছেন। আমরা এই বিষয়ে হতাশ। আমরা চেয়েছিলাম আহতদের অবশ্যই দায়িত্ব, এই দায়িত্বশীল জায়গায় থাকবে। আমরা চাইছিলাম কোন কারোর মতো বিপ্লবের অংশীদার থাকবে। আমরা চেয়েছিলাম এই আন্দোলনে সরাসরি মাঠ পর্যায়ে যারা আছে, ঢাকার ভিতরে 13টা জায়গায় গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে, 13 জায়গা থেকে অন্তত 6 জন সমন্বয়ককে তারা নিতে পারত, তারা মাঠ পর্যায়ে লড়াই করেছে এবং এদের অনেকে মারাও গেছে পর্যন্ত, তো সেগুলো থেকে নেওয়া হয়নি। আমার প্রস্তাব ছিল যে এই উপদেষ্টা প্যানেলে 1 থেকে 2 জন নিহত পরিবারের বাবা বা মা উপদেষ্টা হিসেবে থাকবে, যাতে করে বিপ্লব বিরোধী কোনো কাজ হলে, হাসিনার পক্ষে কোনো কাজ হলে, গণতন্ত্রের বিপক্ষে কোনো কাজ হলে তারা বেরো দিতে পারে। আমাদের এই সকল কোনো প্রস্তাবই মেনে নেওয়া হয় না, এবং যার কারণে আমরা প্রতি মুহূর্তে প্রতিক্রিয়া জানাচ্ছি যে আমরা কি চাইছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনারা লড়াই করে কথা বলবেন, প্রাথমিক ভাবে 2-3 জন কথা বলেছে, কিন্তু পরবর্তীতে আরো যারা ভারতের দালাল রাজ তারা তাদেরকে চাপে রেখে কনভিন্স করে ইংলিশ পাঠিয়ে দিল। আপনারা এগুলো সবই দেখেন, আপনারা দেখে বুঝেন না কেন? আমাদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু আপনারা অনুধাবন করেন যে এই কাজগুলো কিভাবে হচ্ছে। প্রথমে বললো যে বিজেপির পিঠ দেখাবে না, বিজেপির মুখ দেখাবে, কিন্তু ভারতের কতজন প্রচারণকারী এই পর্যন্ত আটক হলো, একটা হয়তো গুলি করলো না। তারপরে বিএসএফ সদস্যরা বিজেপি সদস্যকে হত্যা করেছে, ওই বিজেপি তাদের তো গুলি করলো না একটা। তো এটা কি মুখ দেখানো, পিঠ দেখানো? শুধুমাত্র
সাগরঙ্গন না, এগুলো কাজে বাস্তবায়ন করতে হবে। তারা যে বঙ্গভবনে যাওয়ার পরে এবং আমরা প্রেস মিট দিচ্ছিলাম, যাওয়ার পরে বললো আমাদের সকল লোক যারা এই যে আমরা এই আন্দোলনে যারা গ্রেফতার করেছে, ঠিক আছে, নেতা সবাইকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে, এই কথা করে যারা প্রস্তাব দিয়ে বেরিয়ে গেল, তারপরে বাকি অংশ তো তারা দেখেন যে কোনো নিউজে অ্যাটেন্ড করলো না। জি, আমি আপনাদেরকে এই যে আতঙ্ক দেওয়া উচিত, এই কারণেও আর এই মামলা থাকবে না, যেহেতু বিপ্লব সংগঠিত হয়েছে। আবার যদি এটা না করে, নাই যদি করে থাকে, তাহলে উনি এটার জন্য জেল যাবে কেন? এগুলো আসলে যে বিচারকরা এগুলো করছে, এগুলো চেস করতে হবে। আমরা এগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি।